বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা পদার্থের গাঠনিক ধর্মের তরল পদার্থ এবং বায়বীয় পদার্থের যে ধর্ম আছে, এই ধর্ম সংক্রান্ত কিছু যে তরল পদার্থ আর বায়বীয় পদার্থ কি হতে পারে, প্রবাহিত হতে পারে, কঠিন পদার্থ তার প্রবাহিত হতে পারে না, সেটা নিয়ে আমরা তাদের ধর্ম নিয়ে আমরা আলোচনা করব। প্রথম অংশ হলো প্রবাহী পদার্থ। তাহলে যে পদার্থ প্রবাহিত হতে পারে তাকে কি বলা হয়? প্রবাহী পদার্থ বলে। যেমন তরল এবং বায়বীয় এই দুটি পদার্থ প্রবাহিত হতে পারে, তাহলে এদেরকে আমরা প্রবাহী পদার্থ বলতে পারি। এখন তোমরা লক্ষ্য করেছো, মনে করো তুমি কঠিন পদার্থের উপরে কিছু তরল পদার্থকে প্রবাহিত করে দিলে। যেমন মনে করো তুমি একটা পাত্রে কিছু সয়াবিন তেল বা কিছু আলকাতরা নিয়ে তোমার ঘরের মেঝের উপরে এটাকে প্রবাহিত করে দিলে। দেখা গেল যে এটা পুরো কিছু দূর প্রবাহিত হয়ে এটা স্থির হয়ে গেল, তার গতিটা জিরো হয়ে গেল। তাহলে এখানে নিশ্চয় আমি যে তরল পদার্থ প্রবাহিত হতেছিল তার গতিকে কে থামিয়ে দিল? তার গতিকে নিশ্চয়ই কে বাধা দিয়ে তার গতিটাকে জিরো করে দিল। আবার লক্ষ্য করা যায় যে মনে করো নদীর একেবারে উপরের যে পানিগুলো আছে, সবার উপরে এই পানিগুলো কিন্তু পানিগুলোর বেগ বিভিন্ন স্তর, নদীর একেবারে মাটি থেকে উপর পর্যন্ত, পানির একেবারে উপর পর্যন্ত, এটাকে আমরা কতগুলো স্তরে বিভক্ত করি। যেমন মনে করো এটা নদীর তলদেশ, মনে করো এটা এই পর্যন্ত পানি প্রবাহিত হচ্ছে, পানি মনে করো তার বাম থেকে ডাইন দিকে প্রবাহিত হচ্ছে। আমরা কতগুলো স্তরে বিভক্ত করলাম। এটা একটা স্তর, এটা একটা স্তর, এটা একটা স্তর, এটা একটা স্তর। আমি এখানে 4টা স্তরে বিভক্ত করেছি। দেখা যাবে যে এই স্তরের মধ্যে যে তরল আছে, অর্থাৎ যে পানি আছে এখানে, এই তরলের বেগ সব থেকে বেশি। তার থেকে কিছুটা কম হবে এই স্তরের তরলের বেগ, তার থেকে কিছুটা কম হবে এই স্তরের তরলের বেগ, তার থেকে কিছুটা কম হবে এই স্তরের তরলের বেগ। তাহলে এখানে যে কোনো দুইটি স্তরের মধ্যে তরলের আপেক্ষিক বেগ আছে, এটার বেগ সমান না, অর্থাৎ এটা আপেক্ষিক বেগ বিদ্যমান এই দুইটা স্তরের মধ্যে। এই দুইটা স্তরের মধ্যে আপেক্ষিক বেগ, এটার মধ্যে কি আপেক্ষিক বেগ বিদ্যমান আছে। এখন যেমন মনে করো এই তরলে, এইখানে যে তরল আছে তার বেগ মনে করো 10 মিটার পার সেকেন্ড, এখানে যে তরল আছে তার বেগ মনে করো 7 মিটার পার সেকেন্ড। তাহলে এই দুইটি তরলের মধ্যে এই তরলের বেগ যেহেতু কম, তখন সে কি করবে? এই দুই তরলের সাধারণ যে রেখা, এই যে রেখাটা, এই রেখার এই দুইটা তলের এটা স্পর্শক বরাবর, এই রেখার স্পর্শক বরাবর তরল যেদিকে প্রবাহিত আসছে তার বিপরীত দিকে এই তরলের ধর্মের কারণে বাধা পাবে, সে আপেক্ষিক বেগ বিদ্যমান থাকবে। এখানে তরল একটা ধর্ম থাকবে, আর এই ধর্মটাকে বলা হয় সান্দ্রতা। তাহলে সান্দ্রতাটা হলো কি? তরল একটা ধর্ম, যে ধর্মের কারণে দুইটি স্তরের আপেক্ষিক বেগ থাকবে এবং তাদের মধ্যে আপেক্ষিক বেগ থাকার কারণে সে বাধা প্রাপ্ত হবে। এটি হলো তার সান্দ্রতা। যেমন আমরা এই কঠিন পদার্থেরও এরকম, কঠিন পদার্থ যেমন আমরা ঘর্ষণ বল বলি, সেখানে বাধা প্রাপ্ত হয়। এখানে তরল পদার্থেও এরকম বাধা প্রাপ্ত হয়, এটা ধর্মের কারণে। আর এই ধর্মটাই তার কি? সান্দ্রতা বলা হয়। এরপর সান্দ্রতার গুণাঙ্ক। গুণাঙ্ক বা মানাঙ্ক। এখন এখানে বোঝাচ্ছে যে আমার সর্ব উপরের যে স্তরটা তার বেগ মনে করো 10 মিটার পার সেকেন্ড, তার থেকে
পরবর্তী তার নিচে যে স্তর তার বেগ মনে করো 7 মিটার পার সেকেন্ড। এই তরল ওই তরলের গতিকে বাধা প্রদান করবে এবং সেই বাধাদানকারী যে বল, এই বলটাকে বলা হবে সান্দ্র বল। এইদিকে যে বলটা ক্রিয়া করবে এই বলের নাম হলো সান্দ্র বল। এখন সান্দ্র বল কোন দিকে ক্রিয়া করবে? তরল পদার্থ যেদিকে গতিশীল হবে তার বিপরীত দিকে। এবং সে কোন বরাবর ক্রিয়া করবে? ওই যে দুইটি স্তর, ওই দুইটি স্তরের সাধারণ যে স্পর্শক, এই স্পর্শক বরাবর ক্রিয়া করবে। যেমন মনে করো তোমার প্রথমে বোঝাচ্ছিলাম যে তোমার ঘরের মেঝের উপরে তুমি মনে করো কিছু কেরোসিন ঢেলে দিছো, তাহলে এটা মনে করো তোমার ঘরের মেঝে এলো, এটা এই কেরোসিন এইদিকে যাচ্ছে, মনে করো এইদিকে কেরোসিন যাচ্ছে। এখন এই তরল আর এই কঠিনের যে সাধারণ তল হলো এইটাই, এই দিকে কিন্তু ওই সান্দ্র বলটা ক্রিয়া করবে। ওই সান্দ্র বল ওই তরলটাকে থামিয়ে দিচ্ছে। এখন বিজ্ঞানী নিউটন এই সান্দ্র বলের জন্য একটা সূত্র দিয়েছে। সেই সূত্রটা হলো, তুমি এখানে মনে করো কঠিন তল হলো এটা, এটার উপরে আমরা তরল পদার্থ এরকম প্রবাহিত হচ্ছে। এখানে আমরা দুইটা তল কল্পনা করলাম। এটা মনে করি একটা তল, একই ক্ষেত্রফলের এখানে আরেকটি তল নিলাম, এটার সাথে এটা লেগে থাকবে। আমি বোঝানোর জন্য একটু ফাঁকা করে দিচ্ছি। দুইটার ক্ষেত্রফল সমান। এই তল দ্বয়ের ক্ষেত্রফল মনে করো ইয়ে, এখন এক তল থেকে আর এক তলের মধ্যবর্তী যে দূরত্ব, এটা মনে করো তোমার ডি ওয়াই, তল দ্বয়ের দূরত্ব। অর্থাৎ এই ভূমি থেকে এই তল মনে করো ওয়াই দূরত্বে আছে এখানে। পরবর্তী যে তলটা এই ভূমি থেকে মনে করো তার দূরত্ব আছে ওয়াই প্লাস ডি ওয়াই। তাহলে দুইটা তলের মধ্যে দূরত্বের পরিবর্তন হচ্ছে কত? ডি ওয়াই প্লাস ডি ওয়াই মাইনাস ওয়াই, সেটা হলো ডি ওয়াই। এখন এই তলে যে তরল আছে এখানে, এই তরলের বেগ মনে করো ভি। তাহলে এই তরল, এইখানে তরলের বেগ বেশি হবে, এখানে যে তরল আছে তার বেগ মনে করো ভি প্লাস ডিভি। তাহলে এখন এই ডি ওয়াই দূরত্বে বেগের পরিবর্তন কত হচ্ছে? বেগের পরিবর্তন হচ্ছে ভি প্লাস ডিভি মাইনাস ভি। তাহলে বেগের পরিবর্তন কার সাপেক্ষে? দূরত্বের সাপেক্ষে। ডি ওয়াই সাপেক্ষে বেগের পরিবর্তন ডিভি। তাহলে দূরত্বের সাপেক্ষে বেগের পরিবর্তনের যে হার, বেগের পরিবর্তনের হার কত হবে? ডিভি বাই ডি ওয়াই। দূরত্বের সাপেক্ষে বেগের পরিবর্তনের হার, এটাকে বলা হয় বেগ অবক্রম। এখন এই দুইটা তলের মধ্যে এটা এখন সাধারণ স্পর্শক বরাবর যে সান্দ্র বল তৈরি হচ্ছে, সেই সান্দ্র বল মনে করো এফ। এখন বিজ্ঞানী নিউটন বলছে এই সান্দ্র বলের মান হবে এই ক্ষেত্রফলের সমানুপাতিক যখন এইটা কনস্ট্যান্ট থাকবে। আবার বলছে যে এই সান্দ্র বলের মান বেগ অবক্রমের সমানুপাতিক যখন এটা কনস্ট্যান্ট থাকবে। তাহলে নিউটনের সূত্র থেকে আমরা কি বলতে পারি যে এ ইজ প্রপোর্শনাল টু এ, তলের ক্ষেত্রফলের সমানুপাতিক সান্দ্র বল। ক্ষেত্রফল যত বেশি হবে সান্দ্র বলের মান তত বেশি হবে। আবার সান্দ্র বল বেগ অবক্রমের সমানুপাতিক। এই দুইটা সূত্রকে যদি আমরা কম্বাইন করি, একসাথে করে লিখি, তাহলে আমাদের দাঁড়াচ্ছে এ ইজ প্রপোর্শনাল টু এ ডিভি বাই ডি ওয়াই। সুতরাং এফ ইকুয়াল টু ইটা এ
ডিভি বাই ডিওয়াই। এখানে এই ইটা হলো সমানুপাতিক ধ্রুবক, এটা হলো সেই সান্দ্রতা গুণাঙ্ক। এখন এই সান্দ্রতা গুণাঙ্ক এই ইটা এর মান নির্ভর করবে এখানে তরলের তাপমাত্রা কেমন আছে এবং তার প্রকৃতিটা কেমন। এক এক তরল পদার্থ থাকতে পারে, পানি থাকতে পারে, কেরোসিন থাকতে পারে, এক একটার জন্য এক এক রকম হবে কিন্তু এই সান্দ্রতা গুণাঙ্কের মান। তাহলে সান্দ্রতা গুণাঙ্ক নির্ভর করবে এই তরলের প্রকৃতির উপরে এবং এখানে তরলের তাপমাত্রা কেমন আছে তাপমাত্রার উপরে নির্ভর করবে। তাহলে আমরা এখন আসি সান্দ্রতা গুণাঙ্ক কাকে বলে, সেটা সংজ্ঞা আসতে চাচ্ছি আমরা এবার। তাহলে ইটার সংজ্ঞা দিতে হলে ইটার সাথে যে দুইটা রাশি আছে এদের মান এক এক ধরতে হবে, অর্থাৎ তলের ক্ষেত্রফল হবে এক একক এবং বেগ অবক্রমের মান সেটা হবে এক একক। যদি হয় তাহলে আমরা পাচ্ছি ইটা ইকুয়াল টু এফ, অর্থাৎ সান্দ্র বলই হবে সান্দ্রতার গুণাঙ্ক, সান্দ্র বলের মানই হবে। বলের মান তো মনে করো সান্দ্র বলের মান 10 নিউটন, তাহলে ইটার মান 10 হবে, নিউটন তো হবে না, তার একক এখান থেকে আমরা বের করব। তাহলে আমরা এখান থেকে সান্দ্রতা গুণাঙ্কের সংজ্ঞা এখান থেকে দিতে পারি, কিন্তু ওই কথাটা তাপমাত্রা স্থির থাকলে, তাপমাত্রা একই রকম থাকতে হবে। এই তলের ক্ষেত্রফল এক একক ক্ষেত্রফলে একক বেগ অবক্রম বজায় রাখতে যে পরিমাণ সান্দ্র বল তৈরি হয় একক ক্ষেত্রফলের মধ্যে, কিন্তু একক ক্ষেত্রফলে নির্দিষ্ট তাপমাত্রা একক ক্ষেত্রফলে একক বেগ অবক্রম বজায় রাখতে যে পরিমাণ সান্দ্র বল তৈরি হয়, কোথায় তৈরি হয়? এই যে তলদ্বয়ের সাধারণ স্পর্শক বরাবর তরল যেদিকে প্রবাহিত হচ্ছে তার বিপরীত দিকে যে পরিমাণ সান্দ্র বল তৈরি হয় ওই সান্দ্র বলের মানকে সান্দ্রতা গুণাঙ্ক বলে। তাহলে এখন আমরা আসি সান্দ্রতা গুণাঙ্কের এককটা কেমন। এখান থেকে তোমার ইটার একক যদি বের করতে চাও তাহলে এইগুলো সব এইদিকে ভাগ হয়ে যাবে। বলের একক হলো নিউটন, এইখানে হলো মিটার স্কয়ার ক্ষেত্রফল, মিটার পার সেকেন্ড, আর এইখানে মিটার। ডাইন পাশে লক্ষ্য করো, এ হলো ক্ষেত্রফল মিটার স্কয়ার, বেগ মিটার পার সেকেন্ড, নিচে দিয়ে দূরত্ব মিটার, এটা কাটা গেল। এই সেকেন্ডটা আমার বাম পাশে এসে যাবে, তাহলে পজিটিভ হয়ে যাবে, এটা মাইনাস আছে প্লাস হবে, এটা প্লাস আছে তাহলে এটা নেগেটিভ হবে, -2 হবে এটা। তাহলে আমাদের সান্দ্রতা গুণাঙ্কের একক বলের একক হলো নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার, এটা হতে পারে। আবার যদি আমরা এই নিউটনটাকে ভেঙে দিই, বল ইকুয়াল টু ভর ইনটু ত্বরণ, তাহলে এটা ভর হলো কেজি আর ত্বরণ হলো মিটার পার সেকেন্ড স্কয়ার, তার সাথে এই দুইটা গুণ পার সেকেন্ড পার মিটার স্কয়ার, তাহলে আমার দাঁড়াচ্ছে কেজি, এটা হতে পারে অথবা এটা। তারপরে এখানে তোমার এই যে এটা হচ্ছে বল ভাঙলা, বল হলো কি ভর ইনটু ত্বরণ, এই যে ভর মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে, আর এখানে এটা আছে। তাহলে এখন দাঁড়াচ্ছে আমার কি কেজি, এটা হলে কত হয়, এম এর পাওয়ার হলো -1 আর এস এর পাওয়ার হচ্ছে, আমার এখানে ভুল হয়েছে না, সেকেন্ডটা আগে সেকেন্ডটা এটা প্লাস হবে, নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার। তাহলে এখান থেকে থাকতেছে কেজি পার মিটার পার সেকেন্ড, অথবা পয়েস লেখা, PAS লেখা পয়েস। এই তিনটা একক যে কোনো একটা, বেশিরভাগ এটাও লিখতে পারো এটাও লিখতে পারো। তাহলে এখানে তার মাত্রাও লিখতে পারবা, এটার থেকে মাত্রা লেখো কেজি, তাহলে মাস, মিটার লেন্থ, টাইম,
তার মাত্রা। এখানে ওয়ান পয়েজের সংজ্ঞা চাই, তাহলে ওয়ান পয়েজের সংজ্ঞা যদি চাই তাহলে তোমার এইখান থেকে এই জায়গা থেকে সংজ্ঞাটা লিখতে হবে। এখানে তখন তোমাকে বলতে হবে যে বেগের একক, পয়েজ কাকে বলে সংজ্ঞা দিচ্ছি এবার। বেগ মানে একক দূরত্বে, এই দুইটা তলের মধ্যে দূরত্বের মান dy, এটার মান হলো 1 মিটার, নির্দিষ্ট তাপমাত্রা আর কি। 1 মিটার দূরত্বে বেগের মান কেমন হবে? ডিভির মান হবে 1 মিটার পার সেকেন্ড। এই বেগ ঠিক রাখতে হবে, দুটি তলের মধ্যে একক দূরত্বে এত বেগ ঠিক রাখতে হবে। সেখানে একক ক্ষেত্রফলে, একক ক্ষেত্রফল অর্থাৎ 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলে যদি 1 নিউটন বল তৈরি হয়, সান্দ্র বলের মান যদি 1 নিউটন হয়, তখন তাকে বলা হবে 1 পয়েস বা শুধু পয়েস। তাহলে কি বলতে হবে? এই দুইটি তলের মধ্যে 1 মিটার দূরত্বে, তাদের মধ্যে দূরত্ব থাকবে কত? 1 মিটার, ব্যবধান 1 মিটার। এবং এই দুইটি তলের মধ্যে যে বেগ থাকবে সেই বেগের মান কত? 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। তখন 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলে যদি 1 নিউটন সান্দ্র বল তৈরি হয়, তখন তাকে বলা হবে 1 পয়েস বলা হবে। এখন তোমার এখানে বিভিন্ন ভাবে তাৎপর্য আসতে পারে, যে কোন একটা পদার্থের নাম বলে তার সান্দ্রতা গুণাঙ্কের মান, যে এখানে যে কোনো একটা একক বলে দিল, এটা বলতে পারে, এটাও বলতে পারে, এটাও বলতে পারে। এত বলতে কি বুঝায়? তখন তুমি এই সংজ্ঞা যেভাবে লিখেছো, যে এত বলতে বুঝায় যে এখানে যে মান দিবে, হয়তো মনে বললো যে 2 × 10⁹ একক, মনে করে এটা বললো নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার, বলতে কি বুঝায়? তখন তুমি এইভাবে বলবা যে এটার মান ধরেছে কত? 1 মিটার স্কয়ার ক্ষেত্রফল, এটার মানও ধরেছে 1, তাহলে 1 একক বেগ অবক্রম বজায় রাখতে সেখানে এত নিউটন সান্দ্র বল কি হয়? সৃষ্টি হয়। এটা বলতে বোঝাচ্ছে এত নিউটন সান্দ্র বল সেখানে তৈরি হচ্ছে। তাহলে আমরা সান্দ্রতা গুণাঙ্ক, খুব ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষায় আসে এটা, সান্দ্রতা গুণাঙ্ক। সান্দ্রতা গুণাঙ্কের সংজ্ঞা পড়তে হবে, এটা আর একটু বিস্তারিত পড়তে হবে। সান্দ্রতা গুণাঙ্ক যে যে বিষয়গুলোর উপর নির্ভর করে, আমরা একটু পরে পড়বো এটা। এরপরে প্রশ্ন আসি আমরা প্রান্ত বেগ বা প্রান্তিক বেগ। আমরা পড়েছি যে, জানছে যে যেসব পদার্থ প্রবাহিত হতে পারে তাদেরকে প্রবাহী পদার্থ বলে, যেমন তরল পদার্থ হতে পারে এবং বায়বীয় বা গ্যাসীয় পদার্থ হতে পারে। এখন এই তরল পদার্থের মধ্য দিয়ে যদি কোনো কঠিন বস্তু প্রবাহিত হয়, যেমন মনে করো একটা পাত্রে আমরা কিছু পানি নিলাম, একটু পানি আছে মনে করো এখানে। এখন একটা বস্তুকে আমরা, ক্ষুদ্র বস্তু কিন্তু সলিড বস্তু মনে করো, এটা আমরা তরলের ভিতরে ছেড়ে দিচ্ছি বস্তুটাকে। এখন বস্তুটার ওজনের কারণে, মনে করো বস্তুটা এখানে আসছে, এটা চিন্তা করে এই বস্তুটা এখানে, তাহলে তার নিচের দিকে ক্রিয়া করে ওজন ডাব্লিউ, তার ওজন, যার নিচের দিকে ক্রিয়া করে এমজি সেটা। আর পানির প্লাবতা জনিত যে বল সেটা ক্রিয়া করে উপরের দিকে, এদিকে ক্রিয়া করবে, মনে করো সেটা ইউ হলো প্লাবতা জনিত বল। সেটা ঊর্ধ্বমুখী, ওজনের নিচের দিকে ক্রিয়া করে। এখন বস্তু যখন গতিশীল হয় না, স্থির থাকে, তখন এই দুইটা বলের মধ্যে এদের বিয়োগফল হলো নিট বল।
ডাব্লিউ মাইনাস ইউ, এগুলো নিট বল হয়। বস্তু যখন নিচের দিকে পড়তে থাকে, আমরা জেনেছি, তখন মনে করি বস্তু যখন নিচের দিকে পড়ছে এইভাবে, এখানে চিন্তা করে এই বস্তুটাই, এখানে কিন্তু পানি আছে, এইদিকে সব পানি। বস্তুটা পড়ার সময় তার সংস্পর্শের যে তরল, তাকে কিন্তু তার দিকে টেনে নিয়ে যায়। বা বায়বীয় পদার্থের মধ্যে দিয়ে যখন কোনো বস্তু পড়ে, তার সংস্পর্শের যে বায়ুকে তার দিকে টেনে নিয়ে যায়। একটা গাড়ি যখন চলে, তখন গাড়ির সামনে যে বায়ুগুলো তার সাথে আটকায় যায়, এগুলো কিন্তু সে টেনে নিয়ে যায়। তাহলে এই যে বস্তুটা যখন তরলের মধ্যে দিয়ে পড়বে, তখন তার সংস্পর্শের যে তরল, তাকে কিন্তু তার দিকে টেনে নিয়ে যায়। এখন মনে কর এর এই পাশে যে এই আরেকটা স্তর চিন্তা করো, এইখানে যে তরল আছে বা এই পাশে যে তরল আছে, এই তরলের বেগ বা এই তরলের বেগের থেকে এই তরলের বেগ বেশি থাকে। তখন কি হয়, এটার মধ্যে আপেক্ষিক বেগ থাকে। ফলে এই দুই তরলের সাধারণ যে স্পর্শ, এই বরাবর এই দিকে সান্দ্র বল তৈরি হয়। এই যে এখানে এই দিক থেকে বা এই পাশ দিয়ে সান্দ্র বল তৈরি হয় এই দিকে। তাহলে সেই সান্দ্র বলটা আমরা জেনে এসেছি, এফ হলো সান্দ্র বল। সান্দ্র বল আর প্লাবত জনিত বল, এই দুটা বল কিন্তু উপরের দিকে ক্রিয়া করে এবং তাদের মধ্যবর্তী কোণ হয় 0 ডিগ্রি। তাহলে ওই সামান্তরিকের সূত্র অনুযায়ী ওই যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটা মনে করো পি, এটা হলো কিউ, আর এদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, তখন এদের লব্ধি বল হয় এফ প্লাস ইউ। এই দুটা বলের এদের লব্ধি হয় কত? ইউ প্লাস এফ। এই দুটা উপরের দিকে ক্রিয়া করে, আর ডাব্লিউ কিন্তু নিচের দিকে ক্রিয়া করে। এখন যদি বস্তুটা নিচের দিকে পতিত হয়, তাহলে ডাব্লিউ এর মান এই দুইটার যোগফলের থেকে বড়। আবার যদি উপরের দিকে উপরের দিকে যায়, তখন এই দুইটার যোগফল ডাব্লিউ থেকে বড়, তখন এত মাইনাস হবে এত নিট বল। আর যদি নিচের দিকে হয়, তাহলে এত মাইনাস এত, এটা হবে নিট বল। তাহলে এখানে নিট বল পাচ্ছি, নিট বল বা লব্ধি বল ডাব্লিউ মাইনাস ইউ প্লাস এফ। শুরুতে বলেছিলাম বস্তু যখন স্থির থাকে, পড়ে না, যখন এফ 0 হয়ে যায়, তখন কিন্তু কোন বস্তু যখন এফ 0 থাকে, তখন তোমার নিট বল হয় ডাব্লিউ মাইনাস ইউ। তখন বস্তু ত্বরণ সৃষ্টি হয়, পড়ার সময় বস্তু ত্বরণ সৃষ্টি হয়। এখন যখন বস্তু নিচের দিকে পড়তে থাকে, তখন এফ এর মান আস্তে আস্তে বাড়তে থাকে। এফ এর মান বাড়লে এই নিট বলটা, মানে এটা বেড়ে যাচ্ছে, তখন এই নিট বলটা অর্থাৎ ডাব্লিউ মাইনাস এত, তখন এইটা আস্তে আস্তে বিয়োগ ফলটা কমে যায়। যেমন মনে করো এটা 0 ছিল, এটার মান মনে করো 10, এটার মান মনে করো 6, এটা শুরুতে 0 ছিল, তাহলে বিয়োগ ফল হচ্ছে আমার 4। এখন এফ এর মান বাড়তে বাড়তে মনে করো এটা এখন 4 হয়ে গেল, তাহলে যেটা যোগফল, এটা একটা বিয়োগ দেখো 0 হয়ে যাচ্ছে, নিট বল 0 হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত 0 না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু বেগ ত্বরণ থাকবে, বেগ বাড়তে থাকবে, তাই তো? ঠিক যখনই তোমার এই নিট বলটা 0 হয়ে যাবে, তখন কিন্তু আর বেগ বাড়বে না, কিন্তু বস্তু থামবে না। ওই যে পূর্বে বেগ অর্জিত হওয়ার কারণে সে কিন্তু পড়তে থাকবে। তখন সে যে বেগে পড়বে, ওই বেগটা তার সমবেগ, আর ওই বেগটা হলো তার প্রান্ত বেগ। তাহলে প্রান্ত বেগটা কি? যখন কোনো বস্তু তরল কিংবা বায়বীয় পদার্থের ভিতর দিয়ে পড়তে থাকে, তখন সেখানে 3টি বল ক্রিয়া করে তার উপর। একটা হলো বস্তুর ওজন, যা নিচের দিকে, প্লাবতজনিত বল উপরের দিকে, বস্তু যেদিকে গতিশীল হবে তার উপরের দিকে সেটা, সান্দ্র বল সেটাও উপরের দিকে ক্রিয়া করে। এখন তাহলে বস্তুর নিট বল হয় ডব্লিউ মাইনাস ইউ প্লাস এফ। শুরুতেই বস্তু যখন গতিশীল থাকে না, তখন এফ এর মান 0 থাকে, ফলে তখন বস্তুরা ত্বরণে পতিত হয়। এখন এফ এর মান যখন আস্তে আস্তে বাড়তে থাকে, তখন তোমার ওই যে ইউ প্লাস এফ, এই দুটার যোগফল আস্তে আস্তে বাড়তে থাকে, ফলে নিট বলটা কমে যায়।
কোনো এক সময় এটা বাড়তে বাড়তে কোনো এক সময় এই নিট বলটা শূন্য হয়ে যায়, তখন বস্তুটি আর তার ত্বরণ আর হয় না, ত্বরণ বা তার ত্বরণ বেগ বৃদ্ধির হার যে ত্বরণ সেটা আর হয় না। তখন কি হয়, ওই যে তখনই যে বেগটা সে পেল যখন নিট বল শূন্য, ওই বেগটাকে বলা হবে, ওই মুহূর্তের যে বেগ, ওই বেগটাকে বলা হবে প্রান্ত বেগ। এরপরে কিন্তু আর তার ত্বরণ থাকবে না। এখন স্টোকস, বিজ্ঞানী স্টোক, সে তার একটা সূত্র আছে এই তরল পদার্থের জন্য, স্টোকের সূত্র। সান্দ্র বলের জন্য স্টোকস সূত্র আছে। সূত্রটা হলো একটা ক্ষুদ্র বস্তু, মনে করো তার ব্যাসার্ধ হলো আর ব্যাসার্ধের একটি ক্ষুদ্র গোলক, সেটা একটা তরলের ভিতর দিয়ে এটা সান্দ্রতা গুণাঙ্কের তরলের বা বায়বীয় পদার্থের তরলের মধ্য দিয়ে ভি প্রান্ত বেগে পড়লে আর ব্যাসার্ধের ক্ষুদ্র হলো তরলের ভিতর দিয়ে আসছে, যে তরলের সান্দ্রতা গুণাঙ্ক হলো এটা, সে ভি প্রান্ত বেগে পড়তে থাকে, তখন এখানে যে সান্দ্র বল তৈরি হবে, নিউটন বলছে সান্দ্র বলটা হবে এই গোলকের ব্যাসার্ধের সমানুপাতিক। সান্দ্র বল এফ ইজ প্রপোর্শনাল টু আর, সান্দ্র বলটা এই সান্দ্রতা গুণাঙ্কের সমানুপাতিক। সান্দ্র বলটা প্রান্ত বেগ ভি এর সমানুপাতিক। এইগুলোকে সব কম্বাইন করে লিখলে এফ ইকুয়াল টু কে ইটা আর ভি। এটা সমানুপাতিক ধ্রুবক এবং সেটা একটা মাত্রাবিহীন ধ্রুবক। তরল গতিবিজ্ঞানের সাহায্যে এই কে এর মান বের করা হয়েছে 6 পাই ইটা আর ভি। এটা হলো স্টোকসের সূত্র অনুযায়ী সান্দ্র বলের মান এফ ইকুয়াল টু 6 পাই ইটা আর ভি। আমরা এর আগে কিন্তু এফ এর আরেকটা সূত্র পেয়েছিলাম সান্দ্রতা গুণাঙ্ক থেকে, এফ ইকুয়াল টু পেয়েছিলাম সান্দ্র বল, এফ ইকুয়াল টু পেয়েছিলাম সেখানে ইটা এ ডিভি বাই ডিওয়াই, এটা একটা সূত্র। আবার স্টোকসের সূত্র অনুযায়ী সান্দ্র বলের এটা আমরা নিউটনের সূত্র প্রয়োগ করে পেয়েছিলাম। এখন এই মাত্রা পদ্ধতিতে স্টোকসের সূত্রটা প্রমাণ করা যায় যে এফ ইকুয়াল টু কে ইটা আর ভি, এটা প্রমাণ করবো আমরা মাত্রা পদ্ধতিতে। স্টোকসের সূত্রটা প্রমাণ করতে চাচ্ছি। সূত্রে বলেছে এখানে কে হলো মাত্রাবিহীন ধ্রুবক, তাহলে আমরা মাত্রা পদ্ধতিতে স্টোকসের সূত্র এফ ইকুয়াল টু কে ইটা আর ভি, এটাকে আমরা মাত্রা পদ্ধতিতে প্রকাশ করব। যেহেতু কে মাত্রাবিহীন ধ্রুবক, তাহলে কে এটাকে বাদ রাখতে পারি, তাহলে এখানে এফ ইটা, এটার একটা অজ্ঞাত সূচক ধরো, মনে করো এক্স, আর অজ্ঞাত সূচক মনে করো ওয়াই, ভি অজ্ঞাত সূচক মনে করো জেড। তাহলে এখানে এক্স ওয়াই জেড তিনটি অজ্ঞাত সূচক। আর যেহেতু কে মাত্রাবিহীন ধ্রুবক, আমরা মাত্রা পদ্ধতিতে এই সমীকরণটাকে প্রকাশ করেছি। এখন আমরা সবগুলোর মাত্রা লিখবো। প্রথমে হলো বলের মাত্রা, তাহলে বল ইকুয়াল টু ভর ইনটু ত্বরণ। বলের মাত্রা লিখি ভর, তাহলে এম, ত্বরণ হলো মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। বলকে ভর ইনটু ত্বরণ লিখেছি, তাহলে এম মাস
মিটার, তাহলে এল টি এর পাওয়ার -2। এটা ইউনিটে রেখে দিয়েছি, এটার মাত্রা হলো এটা এম এল এর পাওয়ার -1 টি এর পাওয়ার -1 পাওয়ার আছে এক্স, আর আর দূরত্ব তাহলে এল একটা আছে, তাহলে এখানে পাওয়ার ওয়াই দিয়ে দেওয়া যায়, বাইরে লেখা যাবে। এবার তোমার ভি বেগ মিটার পার সেকেন্ড, তাহলে মিটার, এই যে বেগের মিটার পার সেকেন্ড, লেন্থ এল টি এর পাওয়ার -1 এরপর আছে জেড। আমাদের এখানে প্রথমে এম আছে, আমরা সবগুলো একটা ব্র্যাকেটে নিই, একটা থার্ড ব্র্যাকেটে নিব। এম, এই এম এর পাওয়ার কিন্তু এক্স, তারপর এল, এই এল এর পাওয়ার হলো -x, এখানে এল এর পাওয়ার ওয়াই, এখানে এল এর পাওয়ার জেড, গুণ আছে, তাহলে সূচকের নিয়ম অনুসারে যোগ হয়ে যাবে, -x প্লাস ওয়াই প্লাস জেড। এবার টি, টি এর পাওয়ার এখানে -x, এখানে -z, বাম দিকে আছে এম এল টি এর পাওয়ার -2। আমরা এবার সহগ সমীকৃত করব। এখানে এম এর সহগ হলো মানে সূচক সমীকৃত করব, সহগ না সূচক। এখানে এম এর সূচক হলো এক্স, এখানে এম এর সূচক 1, তাহলে এম এর যখন সূচক নিব, এটা নিলে আমরা কি পাচ্ছি, এক্স এর মান 1। এরপর আমরা টি এর সূচকটা নিই, কারণ এখানে দুইটা আছে। টি এর যদি সূচক সমীকৃত করি, তাহলে এখানে আছে এক্স মাইনাস জেড, এখানে টি এর সূচক আছে -2, মাইনাস দ্বিগুণগুলি সব প্লাস হয়ে গেল। আমরা জেড এর মান বের করবো, তাহলে জেড ইকুয়াল টু 2 প্লাস এক্স নাকি 2 মাইনাস এক্স, এক্স এর মান 1, তাহলে 2 মাইনাস 1 মানে 1, জেড এর মান 1। এবার আমরা এল এর সূচকটা নিব। এখানে এল এর সূচক আছে কত, -x প্লাস ওয়াই প্লাস জেড, আর এদিকে এল এর সূচক আছে 1। আমরা এখন বের করব ওয়াই এর মান, বসাই দিই। এক্স এর মান কত পেয়েছি 1, ওয়াই জেড এর মান কত পেয়েছি 1, ইকুয়াল টু 1, 1 1 কাটা, তাহলে ওয়াই ইকুয়াল টু 1। অজ্ঞাত সূচকগুলোর মান, এই যে আমরা এখানে ধরেছিলাম এফ ইকুয়াল টু মনে করো কে, এটার পাওয়ার ধরেছি এক্স, এটা ওয়াই, এটা জেড। আমরা এরকম ধরেছি যে ধরি এফ ইকুয়াল টু, এটা ধরেছি এক্স, এটা ওয়াই, এটা জেড। তাহলে আমরা সবগুলোর মান এক এক করে পেয়েছি। অর্থাৎ এফ ইকুয়াল টু ইটা আর বি, ঠিক আছে। আর এই কে, এটা পরীক্ষা করি, এটার মান বের করেছে কত, 6 পাই। তরল গতিবিজ্ঞানের সাহায্যে এটা বের করা হয়েছে 6 পাই। তাহলে আমরা পাচ্ছি এফ ইকুয়াল টু 6 পাই ইটা আর। মাত্রা পদ্ধতিতে আমরা স্টোকসের সূত্রটা কি করতে পারি, প্রমাণ করতে পারলাম। এখন আসি আমরা প্রান্ত বেগের রাশিমালা। প্রান্ত বেগের রাশিমালা, কিছুক্ষণ আগে প্রান্ত বেগের সঙ্গে বোঝানো হলো যে একটা আর ব্যাসার্ধের একটা ক্ষুদ্র গোলক কোন তরলের মধ্য দিয়ে সে পতিত হচ্ছে, এইভাবে তরলের ভিতর দিয়ে এইভাবে পড়ছে সে, এই ক্ষুদ্র গোলকটি। এখন এই নিচের দিকে ক্রিয়া করে তার ওজন ডাব্লিউ, উপরের দিকে দুইটা বল, প্লাবতজনিত বল ইউ, সান্দ্র বল হইল এফ। যখন সে প্রান্ত বেগে পড়তে থাকে, তখন এই নিট বল, যেটা নিট বল কত, ডাব্লিউ মাইনাস এফ প্লাস ইউ, এই নিট বলটা কি হয়ে যায়, 0 হয়ে যায়, তখন সে প্রান্ত বেগে পড়ে। তাহলে আমরা পাই যে প্রান্ত বেগে যখন হয়,
প্রান্ত বেগে পড়তে থাকলে কি হয়, W মাইনাস F প্লাস ইউ ইকুয়াল টু 0, তাহলে W ইকুয়াল টু F প্লাস ইউ, মনে করে 1 নং সমীকরণ। আমরা ইতিমধ্যেই এই F এর মান পেয়েছি, স্টোকসের সূত্র থেকে F ইকুয়াল আমরা পেয়েছি 6 পাই ইটা আর ভি। F এর মান পেয়ে গেলাম, আমরা আগে জেনে গেছি। আমরা W হলো ওজন mg। এখন এই বস্তুর ওজন, এই যে ভর বের করবো আমরা আয়তন গুণ ঘনত্ব দিয়ে। তাহলে এই গোলকের ব্যাসার্ধ হলো r, যদি তার ব্যাসার্ধ হয় তাহলে তার আয়তন হবে 4/3 পাই আর কিউ। ওই বস্তুটা হলো তোমার মনে করো সলিড বস্তু, তার ঘনত্ব মনে করো রো এস। তাহলে ভর ইকুয়াল টু আয়তন গুণ ঘনত্ব ইনটু জি। ডাব্লিউ মান পেয়ে গেলাম। প্লাবত্বজনিত বল ইউ, সেটা বল, তাহলে এটা ওই যে ভর ইনটু ত্বরণ, সেটার ক্ষেত্র। এই ভরটা হবে মানে এখানে বস্তুর সম আয়তন পানির ভর, বস্তুর সম আয়তন মানে এই আয়তন ঠিক থাকবে 4/3 পাই আর কিউ। কিন্তু ঘনত্বটা হবে এই তরলের ঘনত্ব, ফ্লুইড প্রবাহিত, যার ভিতরে সে প্রবাহিত হচ্ছে তারই ঘনত্ব। পানির ভিতর দিয়ে যায় পানির ঘনত্ব, বাইরের মধ্যে দিয়ে আসে বাইরের ঘনত্ব। এই জন্য আমরা এটাকে রো এফ দিলাম ফ্লুইডের কারণ, ইনটু জি। এটা হলো তোমার 4 নং সমীকরণ। এই মান তুমি একে বসায় দাও, তাহলে বসালে কি দেওয়া হচ্ছে 4/3 পাই আর কিউ রো এস জি। রো এসটা কি ওই বস্তুর ঘনত্ব, কিন্তু আর রো এফ যার ভিতর দিয়ে প্রবাহিত হবে ফ্লুইড, সেই যার ভিতর দিয়ে পতিত হবে তার ঘনত্ব, ইকুয়াল টু এফ হলো 6 পাই ইটা আর ভি, ইউ হলো 4/3 পাই আর কিউ রো এফ ইন্টু জি। আমরা এই 4/3 পাই আর কি এক পাশে নিয়ে আসি, পাই দিয়ে সবাইকে ভাগ করে দেওয়া যায়, আর দিয়ে ভাগ করে দেওয়া যায়, তাহলে দাঁড়াচ্ছে কত, পাই দিয়ে বা আর দিয়ে এবং 2 দিয়ে ভাগ করে দেওয়া যায়। আচ্ছা 2/3 এক কাজ করি, এটা এই পাশে নিয়ে আসি আগে আমরা। 6 পাই ইটা আর ভি, পরে লিখি এটা বাম পাশে রাখছি 6 পাই ইটা আর ভি ইকুয়াল টু, এটা এদিকে আসলে 4/3 পাই, 4/3 পাই কমন নিলাম, আর কিউ কমন নেওয়া যায়, জিও কমন নেওয়া যায়, তাহলে এখানে আছে রো এস মাইনাস রো এফ ইন্টু জি। এখন এখানে পাই পাই কাটা, আর এটা কাটলে আর স্কয়ার থাকবে, আর এটা কাটলে এখানে হবে 2, এখানে হবে 3, তাহলে আমাদের হবে 3 ইটা ভি, এখানে হবে 2/3 আর স্কয়ার রো এস মাইনাস রো এফ ইন্টু জি। আমি এখন প্রান্ত বেগ ভি বের করবো, তাহলে ভি ইকুয়াল টু 2/9 আর তারপরে ইন্টু আর স্কয়ার রো এস রো এফ ইন্টু জি ডিভাইডেড বাই, কাজ করে 2টা এখানে দিয়ে দিলাম 9 এটা। এটা আমাদের প্রান্ত বেগের রাশিমালা। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো করে পড়াশোনা করো। এই চ্যাপ্টার আর থিওরি প্রায় শেষ পর্যায়ে, আর একদিন আলোচনা করলে এটা থিওরি শেষ হবে। সবাই আমার জন্য দোয়া রেখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।